হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা ডিএলএড পার্ট 1 সেশন 2025-27 চাইল্ড স্টাডি বা CC01 চ্যাপ্টার 1 ইতিমধ্যেই শুরু করেছিলাম। তার আমরা বেশ কয়েকটি পর্ব ইতিমধ্যে করে ফেলেছি। আজকে আমরা একটি নতুন পর্ব নিয়ে আলোচনা করব, আর আজকে আমরা এই চ্যাপ্টারটিকে কমপ্লিট করব। আজকে আমরা CC01-এর 4 নম্বর পর্ব নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন হচ্ছে, দারিদ্রতা বলতে কী বোঝো? দারিদ্রতা হচ্ছে একটি অবস্থান যা ব্যক্তির মধ্যে যা আছে এবং যা থাকা উচিত এই দুইয়ের মধ্যে পার্থক্যের অনুভূতি সৃষ্টি করে। দারিদ্র্যের সংজ্ঞা দিতে গিয়ে বলা যায় যে দারিদ্র্য হলো এমন একটি অবস্থা যেখানে একজন ব্যক্তি বা পরিবার মৌলিক চাহিদা যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান জন্য প্রয়োজনীয় সম্পদ বা আয়ের অভাব বোধ করে। এটি অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক কারণগুলির দ্বারা প্রভাবিত হতে পারে। অর্থাৎ দারিদ্র্য হলো এমন একটি অবস্থা যেখানে মৌলিক জীবন ধারণের জন্য প্রয়োজনীয় জিনিসপত্রের অভাব থাকে। এর পরের প্রশ্ন হচ্ছে, হেনরি বার্নস্টেইন দারিদ্র্যের যে মাত্রা উল্লেখ করেছেন তা লেখো। হেনরি বার্নস্টেইন দারিদ্র্যের কয়েকটি মাত্রা উল্লেখ করেছেন। এগুলি হলো জীবনযাত্রার কৌশলের অভাব, সম্পদ, অর্থ, জমি, ঋণ ইত্যাদি আহরণে অসমর্থ, নিরাপত্তার অভাববোধ ও হতাশা, সম্পদের অভাবজনিত কারণে অন্যদের সঙ্গে সামাজিক সম্পর্ক রক্ষার অক্ষমতা। নেক্সট প্রশ্ন, দারিদ্র্যকে ব্যাখ্যা করার জন্য কয়টি দৃষ্টিভঙ্গি উল্লেখ করা যায় ও কী কী? দারিদ্র্যকে ব্যাখ্যা করার জন্য 3টি দৃষ্টিভঙ্গি উল্লেখ করা যায়। এগুলি হলো: 1. জীবন ধারণের জন্য যে পরিমাণ অর্থের প্রয়োজন তার ঘাটতি। 2. নির্দিষ্ট স্থান এবং নির্দিষ্ট সময়ে ব্যক্তির ন্যূনতম এবং জীবনের সাধারণ মানের নিম্ন অবস্থান। 3. সমাজের অল্প সংখ্যক ব্যক্তির সচ্ছলতা এবং অধিক ব্যক্তির বঞ্চনা ও হতাশার মধ্যে তুলনামূলক অবস্থান। প্রথম হচ্ছে অর্থের প্রয়োজন। সকলেরই অর্থের প্রয়োজন আছে এবং অর্থ উপার্জন ভালোভাবে না হলে কারোর জীবন সুষ্ঠুভাবে চলতে পারে না। 2 হচ্ছে নির্দিষ্ট স্থান এবং নির্দিষ্ট সময়ে ব্যক্তির ন্যূনতম জীবন ধারণ ও জীবনের সাধারণ মানের নিম্ন অবস্থান। সাধারণ জীবনযাত্রা যাপনের জন্য যে খাদ্য, বস্ত্র এবং বাসস্থানের প্রয়োজন সেগুলো যখন না থাকে সেখানেও দারিদ্রতা লক্ষ্য করা যায়। সমাজের অল্প সংখ্যক ব্যক্তির কাছে সচ্ছলতা বা প্রচুর টাকা থাকে এবং অধিক সংখ্যক ব্যক্তি হাতে টাকা পয়সা থাকে না, তাদের জীবনটা বেশিরভাগ ক্ষেত্রে দারিদ্রতায় কাটাতে হয়। নেক্সট হচ্ছে, শিশুর জ্ঞান নির্মাণের ক্ষেত্রে দারিদ্রতা কীভাবে প্রভাব বিস্তার করে? শিশুর জ্ঞান নির্মাণের ক্ষেত্রে দারিদ্রতা বিশেষভাবে প্রভাব বিস্তার করে। 1. দারিদ্রতার ফলে শিশুর পুষ্টির অভাবও ঘটে। চিকিৎসার অভাবে সুস্থ শরীর গড়ে ওঠে না। পিতামাতার প্রয়োজনীয় পরিচর্যা ও স্নেহ থেকে বঞ্চিত হয়, ফলে শিশুর মনোজগতের ওপর বিশেষ প্রভাব বিস্তার করে। তার জ্ঞান নির্মাণ করার ক্ষমতার ওপর নেতিবাচক প্রভাব পড়ে। দারিদ্রতা শিশুর মানসিক অবস্থার উপর বিশেষভাবে প্রভাব বিস্তার করে। হীনমান্যতা, হতাশা, ক্ষমতাহীনতা, আত্মবিশ্বাসের অভাব শিশুর মনের মধ্যে বাসা বাঁধতে থাকে। এই সকল কিছুর প্রভাবে তার জ্ঞান নির্মাণের ক্ষমতাকে কাজে লাগাতে সে দ্বিধাবোধ করে। সেই সাথে তাদের পরিবেশের সাথে নিজেকে মিথস্ক্রিয়ার সুযোগও পায় না, অভিজ্ঞতা সঞ্চয় হয় না, ফলে জ্ঞান নির্মাণের ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হতে হয়। নেক্সট হচ্ছে, সংস্কৃতি বলতে কী বোঝো? সংস্কৃতি শব্দটি এসে বাংলা শব্দ থেকে। এর ইংরেজি প্রতিশব্দ হচ্ছে কালচার, যা লাতিন শব্দ কোলেরে থেকে এসেছে। এই লাতিন শব্দটির অর্থ হলো কর্ষণ করা, অর্থাৎ সংস্কৃতি বা কালচার হলো কর্ষণের মাধ্যমে প্রাপ্ত বিষয়। অর্থাৎ ব্যক্তিগত অর্থ অনুসারে সংস্কৃতি হলো ব্যক্তি মানুষের শিক্ষা, দীক্ষা, বিচার, বুদ্ধি, আচার আচরণ, অনুষ্ঠান, রীতিনীতি প্রভৃতির মার্জিত রূপ। সংস্কৃতি প্রসঙ্গে জন ডিউই ও অধ্যাপক ম্যাকেঞ্জির অভিমত ব্যাখ্যা করো। সংস্কৃতি প্রসঙ্গে জন ডিউই তার ডেমোক্রেসি ইন এডুকেশন পুস্তকটির কথা বলেছেন। এখানে সংস্কৃতি হলো মার্জিত কিছু, পরিণত কিছু, একটি কাঁচা বা স্থূল বিরোধী রূপ। সংস্কৃতি হলো বিভিন্ন বিষয়ের মধ্যে থেকে কিছু অংশ কিছুটা মার্জন করা হয়েছে, কিছুটা পরিণত হয়েছে এবং কিছুটা নতুন শুরু হয়েছে এবং কিছুটা বাহ্যিক আচার অনুষ্ঠান রয়েছে। অধ্যাপক ম্যাকেঞ্জির অভিমত অনুযায়ী ব্যাপক অর্থে শিক্ষা সংস্কৃতির সাধারণ পরিচয় বহন করে। শিক্ষাই হচ্ছে সংস্কৃতি। নেক্সট প্রশ্ন হচ্ছে, শিশুর জ্ঞান নির্মাণের ক্ষেত্রে সংস্কৃতি কিভাবে প্রভাবিত বা সংস্কৃতি কিভাবে প্রভাব বিস্তার করে? ব্যক্তি
সব ক্ষেত্রে সংস্কৃতির প্রভাব বিশেষ গুরুত্বপূর্ণ। বাল্যকালে জ্ঞান নির্মাণের ক্ষেত্রে সংস্কৃতির প্রভাব গুরুত্বপূর্ণ। শিশুর জ্ঞান নির্মাণ এবং সংস্কৃতির প্রভাব সম্পর্কে টি.সি. ফস্টনট এর বক্তব্য বিশেষ উল্লেখযোগ্য। তার মতে জ্ঞান নির্মাণের ক্ষেত্রে পরিবেশ, সংকেত এবং পূর্ব ব্যবহৃত দ্রব্যাদি বিশেষভাবে প্রভাব বিস্তার করে। এই পরিবেশ কেবলমাত্র প্রাকৃতিক পরিবেশ নয়, সামাজিক এবং সাংস্কৃতিক পরিবেশের মধ্যে অন্তর্ভুক্ত। অর্থাৎ বলা হচ্ছে যে শিক্ষার্থী যখন জ্ঞান নির্মাণ করে পরিবেশের মধ্যে থেকে জ্ঞান নির্মাণ করে, আর এই পরিবেশের মধ্যে আমাদের সামাজিক পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ এবং সাংস্কৃতিক পরিবেশ সমস্ত কিছু মিলিয়ে রয়েছে। তবেই সেই সবের মধ্যে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া, মিথস্ক্রিয়ার মধ্যে দিয়ে শিশু জ্ঞান নির্মাণ ঘটে এবং অভিজ্ঞতা সঞ্চয় হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে আধুনিক প্রযুক্তি কীভাবে সংস্কৃতি ও শিশুর জ্ঞান নির্মাণের উপর প্রভাব বিস্তার করে। বর্তমানে বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতি আমাদের সাংস্কৃতিক জীবনকে বিশেষভাবে প্রভাবিত করছে। নিত্য নতুন বিষয় যেমন শিক্ষার্থীরা জানতে পারছে, সেই সাথে আশা আকাঙ্ক্ষা বৃদ্ধি পেয়েছে। এই সকল আশা আকাঙ্ক্ষার বাস্তবায়িত করতে ব্যক্তির সক্রিয়তা বেড়েছে। সমাজ সংস্কৃতির উন্নতির ফলে পরিবেশগত সুযোগ সুবিধাগুলিও বৃদ্ধি পাচ্ছে। ব্যক্তির সুযোগ সুবিধাগুলিকে ব্যবহার করে তার চাহিদাগুলিকে পূরণ করতে সচেষ্ট। শৈশব থেকে শিশু এইসব বিষয়ে বিশেষভাবে সচেতন হয়েছে। এছাড়াও পরিবেশের বিভিন্ন দিকের সাথে মিথস্ক্রিয়তা ব্যাপকতা গড়ে উঠেছে। অভিজ্ঞতার পরিসর ও গভীরতা বৃদ্ধি পাচ্ছে। ফলে নতুন জ্ঞান নির্মাণের জন্য যে দুটি শর্ত সক্রিয় এবং পূর্ব অভিজ্ঞতার বিশেষ প্রয়োজন, তার বৃদ্ধি ও জ্ঞান নির্মাণের কাঠামোকে আরও বেশি শক্তিশালী করে তুলছে। মূলত বোঝানো হচ্ছে যে বর্তমানে বিজ্ঞান ও প্রযুক্তির যুগে আমরা এক নিমেষে যে কোনো বিষয় অতি সহজেই ইউটিউব বা এই ধরনের সমাজ মাধ্যমের মধ্যে দিয়ে শিখে ফেলতে পারি। তো সেই সাথে বর্তমানে অনেক কিছু ধ্যান ধারণা আগেকার ছেলেমেয়েরা বা শিক্ষার্থীরা যে বয়সে যে বিষয়গুলি নিয়ে ভাবতো বা খেলাধুলা করে সময় নষ্ট করতো, এখনকার ছেলেমেয়েরা কিছু কিছু ক্ষেত্রে তারা ফোনেতে গেম খেলে ইত্যাদি বিভিন্ন সমাজ মাধ্যমের পাতায় চোখ রেখে সময় নষ্ট করে ঠিকই, কিন্তু কিছু কিছু শিক্ষার্থী এমনও রয়েছে যারা নিজেদের সময়কে কাজে লাগিয়ে নিত্য নতুন বিষয় শেখে এবং নিত্য নতুন বিষয়ে আরও নিজেকে বেশি পারদর্শী করে তোলে এবং সেই সময়কে কাজে লাগিয়ে বিভিন্ন সমাজ মাধ্যমকে ব্যবহার করে তারা নিজেদের উন্নতি এবং পয়সা রোজগারের বিষয়েও চিন্তা করে। নেক্সট প্রশ্ন, বিশ্বায়ন বলতে কী বোঝো? বিশ্বায়ন হলো এমন একটি প্রক্রিয়া যেখানে বিশ্বজুড়ে মানুষ, পণ্য, পরিষেবা, পুঁজি এবং তথ্যের অবাধ চলাচল ও বিনিময় ঘটে, যা বিভিন্ন দেশ ও সংস্কৃতির মধ্যে আন্তঃসংযোগ ও আন্তঃনির্ভরতা বাড়ায়। এই ধরনের মাধ্যমে দেশগুলো একে অপরের উপর আরও বেশি নির্ভরশীল হয়ে পড়ে এবং একটি অভিন্ন বিশ্ব অর্থনীতি ও সমাজ তৈরি হয়। বিশ্বায়নের প্রধান চালিকা শক্তি হলো প্রযুক্তির দ্রুত অগ্রগতি, যেমন পরিবহন ও যোগাযোগের উন্নতি। সহজ কথায় বিশ্বায়ন হলো বিশ্বের দ্বার উন্মুক্ত করা। একটা সময় অবধি প্রত্যেকটা মানুষ আলাদা আলাদাভাবে নিজেদের জেলার মধ্যে, নিজেদের রাজ্যের মধ্যে, নিজেদের পাড়ার মধ্যে, নিজেদের দেশের মধ্যে সীমাবদ্ধ থাকতো, কিন্তু বর্তমানে ইন্টারনেট পরিষেবার উন্নতির ফলে বিভিন্ন মানুষ এক দেশে থেকে অন্য অন্য বিদেশে পর্যন্ত চাকরি করছে বা নিজের কোনো কোর্স বা কোনো কিছু বই, নিজের পণ্য, উৎপাদিত পণ্য বিক্রি করার সুযোগ পাচ্ছে। এর মধ্যে দিয়ে আমরা কি বলছি যে এক দেশে থেকেও আমরা সমগ্র বিশ্বের সাথে জুড়ে রয়েছি কেবলমাত্র এই উন্নত যোগাযোগ প্রযুক্তি এর প্রভাবে। নেক্সট প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, বিশ্বায়ন কীভাবে শিক্ষার্থীর জ্ঞান নির্মাণে প্রভাব বিস্তার করে? শিক্ষায় বিশ্বায়নের প্রভাব ইতিবাচক এবং নেতিবাচক উভয়ই, যার মধ্যে রয়েছে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি, নতুন প্রযুক্তির ব্যবহার, উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধি, সাংস্কৃতিক বিনিময়। তবে এর ফলে পশ্চিমা মডেলের প্রতি অতিরিক্ত নির্ভরতা, স্থানীয় সংস্কৃতির প্রতি অবহেলার মতো নেতিবাচক দিকও রয়েছে। বিশ্বায়ন বিভিন্ন সংস্কৃতির শিক্ষার্থীদের একে অপরের কাছে নিয়ে আসে এবং নতুন ধারণা ও জ্ঞান ভাগ করে নেওয়ার সুযোগ তৈরি করে। এই ছিল তোমাদের আজকে পুরো চ্যাপ্টারটা CC01-এর ফার্স্ট চ্যাপ্টার আজকে কমপ্লিট হলো। অবশ্যই বাকি যে কটা ভিডিও এই চ্যাপ্টার বিষয়ে আপলোড রয়েছে অবশ্যই তোমরা চ্যানেলে ভিজিট করে দেখে নিও।